বস রে মা, আমি তোকে খেতে দিচ্ছি। এই নে রে মা, খা। শুকনো রুটি, তারপর অর্ধেক। এই রুটি রোজ রোজ খেতে আমার আর ভালো লাগে না। আমি আজ রুটি খাবো না, আমাকে অন্য কিছু খেতে দাও মা। অন্য কিছু কি খেতে দিব শুনি? ঘরে কিছুই নেই। রুটি করার জন্য আটাটুকু বিউটি দিদির বাড়ি থেকে ধার করে এনেছি। এবার বেশি কথা না বলে ফটাফট খেয়ে নে তো। আমি রুটি খাবো না মানে খাবো না, আমি অন্য কিছু খেতে দাও। অন্য কিছু কি খাবি সেটা তোর অলস বাবাকে গিয়ে বল। তোর এই অলস বাবাকে বিয়ে করে এমনিতেই জ্বালার মধ্যে আছি, তুই আবার জ্বালাস না আমাকে। খাওয়ার হলে খা, আর না হলে চলে যা তোর বাবার কাছে। টুনির এই রাগ মিশ্রিত কথা শুনে টুকি আর কিছুই বলে না, আর রান্নাঘর থেকে ঘুমন্ত টোনার সামনে চলে আসে আর টোনাকে ডাকতে থাকে। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছো? অনেক তো বেলা হয়েছে, আর কত ঘুমাবি? বাবা, ও বাবা। কি ব্যাপার রে মা, এভাবে ডাকছিস কেন? তুই না ডাকলে আমি আর একটু ঘুমাতাম। তুমি এখনো তোমার ঘুম নিয়ে আছো? ওদিকে ঘরে কোনো খাবার নেই। মা বিউটি মাসির বাড়ি থেকে আটা ধার করে এনে রুটি বানিয়েছে, কিন্তু আমি ওই রুটি খাবো না। তুমি আমাকে অন্য খাবার কিনে দাও। আমার কাছে তো কোনো টাকা নেই, অন্য খাবার আনবো কি করে বল তো রে মা? তুই জেদ না করে ওই রুটিটাই খেয়ে নে, আর সেই ফাঁকে আমি আর একটু ঘুমিয়ে নেই। আর একটু ঘুমিয়ে নেই মানে? কত বেলা হয়েছে সেদিকে খেয়াল আছে? যাও কাজে যাও, আজ কাজ করে আটা চাল ডাল মাছ কিনে নিয়ে আসবে। কতদিন হলো ভালো মন্দ খাই না। জুনি, আমার কাজ করতে একটুও ভালো লাগে না। আজকে আমার বদলে তুমি একটু কাজে যাও, আমি খুশি হব তাহলে। খুশি তো হবে, অলস যে তুমি। আর শুনে রাখো, আমি তোমার বদলে কোনো কাজ করতে পারবো না। কাজ করে তুমি আমাদের খাওয়াবে। এখন যাও কাজে, যাও বলছি। আজ কাজ করে চাল ডাল না নিয়ে আসলে সোজা বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। না না টুনি, রাগ করে চলে যেও না, এই আমি যাচ্ছি কাজে। যাক, অবশেষে কাজে গেল। এখন অপেক্ষা শুধু কাজ করে চাল ডাল আনার। টুকি মা শোন, এখন রুটিটুকু খেয়ে নে, তোর বাবা আসলে মাছ দিয়ে ভাত রান্না করে দিব। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টনি টুকিকে খেতে দেয়। অন্যদিকে টোনা কাজের উদ্দেশ্যে উঠতে উঠতে সামনে একটা দোলনা দেখতে পায়। ওই যে একটা দোলনা দেখা যাচ্ছে, কাজে যাওয়ার আগে ওই দোলনাতে একটু দোল খেয়ে নেই। আহা, কি শান্তি কি শান্তি! এভাবে যদি সারা জীবন দোলনায় বসে দুলতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এভাবে টোনা দোলনায় দুলতে থাকে, আর এক পর্যায়ে দুলতে দুলতে ঘুমিয়ে পড়ে। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে আসে। দোলনায় বসে থাকা টোনার ঘুম ভেঙে যায়। উফ বাবা, একটা দারুণ ঘুম দিয়েছি। হায় হায়, এ কি, সূর্য পশ্চিম দিকে হেলে গিয়েছে। এই যা, এখন তো আর কাজে যাওয়া যাবে না। এখন কি হবে? বউ তো চাল ডাল না নিয়ে গেলে রাগ করবে। এখন আমি কি করি কি করি? দূর, অত কিছু ভাবতে পারবো না। বাড়িতে গিয়ে টুনিকে বুঝিয়ে বললেই হবে। এসব বলে টোনা সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? কাজ করেছো নাকি ফাঁকি দিয়েছো শুনি? না মানে মানে কি না মানে মানে করছো? পরিষ্কার করে কথা বলো। আসলে বউ, কাজ করতে যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা দোলনা পেয়েছিলাম। সেই দোলনায় দুলতে দুলতে যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম বিকেল হয়ে গিয়েছে, তাই আর কি বাড়িতে ফিরে এলাম। আমি জানতাম তুমি যে অলস, তুমি কাজ না করে এমনটা করবে। হায় হায় রে, আমার জীবনটাই শেষ তোমার মতো অলসকে বিয়ে করে। সেদিন যদি একটা পরিশ্রমী পাখিকে বিয়ে করতাম তাহলে আর এদিন দেখতে হতো না আমাকে। জুনি, রাগ করো না, আমি কাল থেকে কাজে যাব, এই তোমাকে আমি কথা দিলাম। আমি তোমার আর কোনো কথাই বিশ্বাস করি না। আমি থাকবো না এই বাড়িতে। টুকি খেলতে গেছে, টুকিকে মাঠ থেকে নিয়ে এসে আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। টুনি, বউ, দাঁড়াও, আমার কথা তো শোনো। এই যা, চলেই গেল। যাক, মেয়েকে মাঠ থেকে নিয়ে এলে আর একটু বোঝাবো, ততক্ষণে আমি একটু বসে বিশ্রাম নেই। টোনা বসে পড়ে, আর বসে থাকতে থাকতে টোনা সেখানেও ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর টনি মাঠ থেকে টুকিকে নিয়ে আসে, আর ব্যাগ গোছাতে গোছাতে বলতে থাকে।
অলসের ঘরে অলস আবারও ঘুমিয়ে পড়েছে। থাক তুই তোর ঘুম নিয়ে। টুকি মা চল। মা আমি এইভাবে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি? তোর দিদিমার বাড়িতে যাচ্ছি। কি বললে? দিদিমার বাড়িতে বেড়াতে যাচ্ছি? কি মজা কি মজা, অনেক খুশি খুশি লাগছে আমার শুনে। বেড়াতে নয় রে মা, একেবারে চলে যাচ্ছি। এখানে থাকলে তোর বাবা আমাদের না খাইয়ে মেরে ফেলবে। এখন কথা না বলে চল আমার সাথে। কি ব্যাপার রে টুনি, এভাবে ব্যাগ বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস? দিদি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছিস? তা ফিরবি কবে? টোনা যতদিন না অলসতা ছেড়ে পরিশ্রমী হচ্ছে ততদিন ফিরবো না দিদি। থাকো চলি, দেরি হয়ে যাচ্ছে। টুনি আর বিউটি এই বলে চলে যায় যে যার দিকে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। টুনি টুকিকে নিয়ে তার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। এদিকে টোনা ঘুম ভেঙে টুনি আর টুকিকে না দেখতে পেয়ে খুঁজতে বের হয়। এরা মা মেয়ে কোথায় গেল? টুনি, টুকি, কোথায় তোমরা? টুনি, শুনতে পাচ্ছ আমার ডাক? টুনি, হাই টুনি। বিউটি দিদি, তোমার বাড়িতে টুনি এসেছিল? আমার বাড়িতে টুনি আসেনি, তবে টুনি টুকিকে নিয়ে তোর উপর রাগ করে বাপের বাড়িতে চলে গেছে আর বলে গিয়েছে তুই পরিশ্রমী না হলে সে ফিরে আসবে না। এই যা, চলে গিয়েছে। এখন আমি কি করব বলো তো দিদি? শোনতো না, একটা কথা বলি, অলসতা না করে এখন একটু পরিশ্রমী হ। পরিশ্রমী যে সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে দেখবি তোরা ধনী হয়েছিস আর তোদের কোনো অভাব অনটনও থাকবে না। এবার বাড়িতে গিয়ে আরেকটু ভেবে দেখিস। টোনা সেখান থেকে বাড়িতে চলে আসে। এভাবে দিন কেটে যায়। একদিন দুদিন থেকে পাখিদের কাছে কত কাজ চাইলাম, কিন্তু কেউ আমাকে কাজে দিল না। এবার আমি কি করে পরিশ্রমী হব? হে বিধাতা, সাহায্য করো আমাকে। টোনা যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা চলে আসে। বাবারে, দুদিন থেকে আমি কিচ্ছু খাই না, আমাকে কিছু খেতে দিবি? এই নাও বুড়িমা, মুড়ি আমি খাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়ে তোমার ক্ষুধা মেটাও বুড়িমা। কেন রে বাবা, কি হয়েছে? খেতে ইচ্ছে করছে না কেন? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমাকে বল তো শুনি। টোনা বৃদ্ধাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে বৃদ্ধা তার পুটলি থেকে কয়েকটা লাউয়ের বীজ বের করে টোনার হাতে দিয়ে বলে, এগুলো 12 মাসি লাউয়ের বীজ। এগুলো রোপণ করে যত্ন নিবি, দেখবি খুব তাড়াতাড়ি ফলন পাবি। আচ্ছা ঠিক আছে বুড়িমা। বৃদ্ধা চলে যায়। বৃদ্ধার কথা মতো টোনা উঠোনে লাউয়ের বীজগুলো রোপণ করে। বুড়িমার কথা মতো রোপণ করা শেষ, যাই একটু পানি এনে দেই। টোনা পানি এনে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লাউয়ের বীজ থেকে চারা গজায় আর সেই চারা টোনার যত্নে বড় হয়ে যায় আর তাতে লাউ ধরে। লাউগুলো পরিপক্ক হয়েছে, আজ বাজারে কিছু লাউ বিক্রি করব। যাই, বড় বড় দেখে কয়েকটা লাউ ছিঁড়ে নিয়ে আসি। টোনা বেশ কয়েকটা লাউ ছিঁড়ে বাজারে বিক্রি করে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। কঠোর পরিশ্রমের ফলে টোনা লাউ বিক্রি করে বেশ ধনী হয়ে ওঠে। একদিন লাউ বিক্রি করে তো অনেক টাকা আয় করেছি, ওখান থেকে কিছু টাকা দিয়ে এই ভাঙা ঘরটা মেরামত করে তারপর টুনি আর টুকিকে নিয়ে আসবো। যেই কথা সেই কাজ। টোনা তাদের আগের ভাঙা ঘরটা একেবারেই ভেঙে ফেলে আর সেখানে একটা নতুন ঘর তৈরি করে। অন্যদিকে আজ কতদিন হলো অলস স্বামীটাকে একা রেখে এসেছি, না জানি বাড়িতে কি করছে। এখনো অলস নাকি পরিশ্রমী হয়েছে সেটাও তো জানি না। তোমার স্বামী আর অলস নেই গো, সে এখন পরিশ্রমী হয়েছে। টোনা, তুমি তুমি এসেছো? আর কি বলছো? পরিশ্রমী হয়েছে? কে পরিশ্রমী হয়েছে? আমি বউ, আমি। তুমি চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পেরে পরিশ্রমী হয়ে উঠেছি। 12 মাসি লাউ চাষ করে বেশ টাকার মালিকও হয়েছি। জানো, একটা নতুন ঘরও বানিয়েছি। সত্যি সত্যি তুমি এত কিছু করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বউ, আমি যা বলেছি তা নিজের চোখে দেখে নিও। আমি তোমাদের ফিরিয়ে নিতে এসেছি। চলো টুনি, আর অভিমান করে থেকো না। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো। টোনা টুনি টুকিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। টুনি বাড়ি ঘরের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়ে যায়।
টনি, এবার বিশ্বাস হয়েছে তো যে আমি পরিশ্রমী হয়েছি আর আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ টোনা, বিশ্বাস হয়েছে। আর তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি। ভুল করনি টুনি, তাই ক্ষমা চেও না। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো জন্য আজ আমি অলস থেকে পরিশ্রমী হয়েছি, আর কখনো পরিশ্রমী থেকে অলস হব না। এখন থেকে কঠোর পরিশ্রম করে তোমাদের মা মেয়ের সব আবদার পূরণ করব। টোনার কথায় টনি অনেক খুশি হয় আর এভাবে ওরা সুখেই দিন কাটাতে থাকে। দেখলে বন্ধুরা, পরিশ্রম কখনো বৃথা যায় না, তাই আমরা পরিশ্রম করেই যাব, একদিন না একদিন তার ফল পাবোই পাবো। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। দাদা, দিচ্ছি তোকে ভাত। মা টুকি, তুই খেয়েছিস? সকালেও কিছু খাসনি, এখন অন্তত কিছু খেয়ে নে। মা, পাতিলে চা ভাত আছে, ওটা দুজনেরই হবে। আমি খেয়ে নিলে তুমি আর রাকি কি খাবে? রকি আর আমি তো একবেলা খেয়েছি, আরেকবেলা না খেলে কিছুই হবে না। তুই আমাদের জন্য এত চিন্তা করিস না তো। চিন্তা না করলে কিভাবে হবে মা? তুমি অসুস্থ, এই সময়ে তোমার ঠিকভাবে খাওয়া অনেক জরুরি। আর রকি তো ছোট, সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করে বেড়ায়। ও না খেয়ে থাকলে তো তোমার মতো অসুস্থ হয়ে পড়বে। ওর খাবারের দরকার আমার থেকে বেশি। কিন্তু তাই বলে তুই সারাদিন না খেয়ে থাকবি? মা, ঘরে চাল অনেক কম, টাকা পয়সাও নেই তেমন, একটু তো মানিয়ে চলতেই হবে। আমি দেখি 3 মাসের বাড়িতে গিয়ে কিছু খাবার পাই কিনা। আচ্ছা ঠিক আছে রে মা, তাই কর। টনি তার মেয়ে টুকি ও ছেলে রকের সাথে টোনা মারা যাওয়ার পর থেকে টনি অনেক কষ্টে সংসার চালাতো, কিন্তু টুনিও বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকার কারণে সংসারের সব কাজ টুকি করত। টুকি ঘরের কাজ সারার পর টিয়ের কাছে যাওয়ার জন্য বের হলো। টিয়ে তাকে দেখে মুখ বেজার করে দরজা খোলে। দেখ টুকি, এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। আমি ধার নিতে আসিনি মাসি, তোমার বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু খাবার বেঁচে যায়। মা কাজ শেষে আগে খাবারগুলো নিয়ে যেত। এখন তো মা অসুস্থতার জন্য কাজেও আসতে পারেন না, খাবারও নিয়ে যেতে পারেন না। তোমার ঘরে বেঁচে থাকা খাবারগুলো যদি আমাকে দিতে তাহলে বেশ উপকার হতো যে মাসি। ও, এই কথা আগে বলবি তো, ভালো করেছিস সে সময় এসে। আর একটু দেরি করলে খাবারগুলো ফেলে দিতাম। দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। এই নে, সকালে দুটো পিঠে বেঁচে গিয়েছিল। ধন্যবাদ মাসি। বাজারে শুকিয়ে দিদি খুব ভালো পিঠা বানাতে পারে, তার থেকে কেনা। তোর মা কাজে নেই, সে তো আমার অবস্থা কাহিল করে দিয়েছে, সব কাজ একা করতে হচ্ছে। তোর মাকে বলিস তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে, নয়তো আমার অন্য পাখি খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে মাসি, আজ তবে আমি আসি। আমি নিজেই যদি কোনো কাজ করে টাকা জোগাড় করতে পারতাম, তাহলে মাকে এমন অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন অন্যের বাড়িতে কাজে আসতে আর হতো না। এই টুকি, পিঠা খাবি নাকি? শীতের মজার মজার সব রকমের পিঠা আছে। তুই ছোট, তাই তোকে না হয় একটু কম দামেই দিব। ধন্যবাদ সুখী মাসি, কিন্তু আমি একটু আগে পিঠা খেয়ে এসেছি। পিঠাগুলো খুব মজার ছিল। টিয়ে মাসি বললো তোমার কাছ থেকে কিনে নিয়ে গেছে। ও, টিয়ে কথা বলেছে? ও তো আমার কাছে থেকে পিঠা নিয়ে গেছে। যাক, তাহলে তুই আমার হাতের পিঠা খেয়েছিস আর তোর ভালো লেগেছে শুনে খুশি হলাম। আচ্ছা, তুমি পিঠা বিক্রি করো কেন? এতে কি তোমার কোনো লাভ হয়? লাভ না হলে ঘর সংসার ফেলে রেখে বাইরে ঠান্ডার ভেতরে কি শখের বসে পিঠা বিক্রি করব? ঘরে আমার মেয়ে আছে, ওর জন্যই এসব করি। ভিন্ন সময় ভিন্ন কাজ করলেও শীতকালে পিঠা বিক্রি করলে ভালো লাভ হয়, তাই এখন পিঠা বিক্রি করছি। এই পিঠা বিক্রির টাকা দিয়ে তোমার সংসার চালিয়ে?
কেন চলবে না? খুব ভালোভাবেই চলে। সকাল আর সন্ধ্যার পর থেকে ক্রেতা বেশি থাকে, বাকি সময় একটু কম, কিন্তু ওই 2 বেলার টাকা দিয়েই বাকিটুকু পুষিয়ে যায়। আমাকে সাহায্য করার জন্য ছোট্ট একটা ছেলেও ছিল, কিন্তু সে 2 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে বলে একটু সমস্যায় পড়েছি। সখী মাসি, আমি যদি ছেলেটার বদলে তোমাকে তোমার কাছে সাহায্য করি, আসলে আমার মা খুব অসুস্থ, তাই সংসারটা আমাকেই চালাতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু তুই কি পিঠা বানাতে পারিস? না, তবে তুমি দেখিয়ে দিলে ঠিক পারবো। আমার মতো মজা করে পিঠা বানানো শেখাবো তোকে, তোকে যাতে কষ্ট করে আর অন্যের কাজ করতে না হয়। সত্যি তুমি আমায় এত বড় উপকার করবে? হ্যাঁ রে, করবো। আমি তোমায় এত বড় ঋণ কিভাবে শোধ করবো যে আমার জানা নেই। তাহলে কাল থেকে আমি কাজে আসবো, কেমন? এরপর সুখী টুকিকে 2টা পিঠা দেয় আর টুকি সেই পিঠা নিয়ে বাড়িতে চলে আসে। কিরে মা, তোর টিয়ে মাসির বাড়িতে কিছু খেতে দিয়েছিল? খেয়েছি মা, 2টো পিঠা খেয়েছি, আর রাখির জন্য গরম গরম 2টা পিঠাও এনেছি। দে দে, আমাকে দে, তাহলে পিঠাটা আমাকে দে তাড়াতাড়ি, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। গরম পিঠা কোথায় পেলি রে মা? তোর টিয়ে মাসি তোকে গরম পিঠা দিয়েছে? না মা, বাড়ি ফেরার পথে সখী মাসির পিঠার দোকানের সাথে দেখা হয়েছিল, আর সখী মাসি আমাকে পিঠাটা দিল। এমনিতেই তো টাকা পয়সার অভাব, তার মাঝে তুই টাকা দিয়ে পিঠা কিনে নিয়ে এসেছিস? না মা, সখী মাসি অনেক অনেক ভালো, সে তার কাজে সাহায্য করার জন্য আমাকে নিয়েছে, আর সাথে পিঠাটাও আমাকে দিয়েছে টাকা ছাড়াই। তোমাকে আর একদিন কাজের জন্য চিন্তা করতে হবে না মা। আজ আমি অসুস্থ বলে তোকে এত কষ্ট করতে হচ্ছে রে মা। তোমাদের জন্য কিছু করলে আমার কোনো কষ্ট লাগে না মা। তুমিও তো আমাদের জন্য কম কষ্ট করোনি, এবার তুমি বিশ্রাম করো। মারে, তুই তোর বাবার মতো হয়েছিস, সৃষ্টিকর্তা তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। এরপর থেকে টুকি পরের দিন থেকে সুখীর পিঠার দোকানে কাজে যাওয়া শুরু করে আর অল্প কদিনে সে সুখীর থেকেও ভালো পিঠা বানানো শিখে ফেলে। তোকে আর আমার শেখানোর মতো কিছুই নেই, তুই নিজেই হয়তো আমাকে কদিন পর উল্টে পিঠা বানানো শেখাতে পারবি। কি যে বলো সখী মাসি, তোমার কাছ থেকে আমার হাতে করে নেয়া, আমি তোমাকে কিভাবে শেখাবো? হয়েছে, থাক, নিজেকে আর ছোট ভাবিস না। এই যে আমার পুরনো পিঠা বানানোর সব জিনিসপত্র আর একটা চুলা, সৃষ্টিকর্তার নাম নিয়ে তুই একটা পিঠার দোকান দিয়ে দে। কি বলছো কি? আমি তাহলে পিঠার দোকান দিব? আচ্ছা ঠিক আছে, কাল থেকে শুরু করে দেই। তোর আর কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। কিন্তু আমার মতো বাচ্চার কাছ থেকে কে পিঠা কিনবে? কিনবে, একদম চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে সখী মাসি, আমি তবে এখন আসি। এরপর টুকি বাড়িতে চলে যায়। আর পরের দিন বনের বাজারে একটা পিঠার দোকান দেয়। কই দিদি, কেউ তো আমাদের দোকানে আসছে না। আসবে আসবে, একটু অপেক্ষা কর, এত ব্যস্ত হলে চলবে? নতুন দোকান, মানে সবার বুঝতে একটু সময় লাগবে। কিন্তু তুই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিস, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এগুলো বিক্রি করতে না পারলে তো ব্যবসার ক্ষতি আমাদেরই। এভাবে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। টুকির দোকানে বসার মতো কোনো জায়গা ছিল না, তাই বনের কেউই তার দোকানে আসতো না। এদিকে সবকিছু গাছের ডালে বসে এক ডাইনি দেখছিল, আর সেই ডাইনি তাদের কাছে আসে। কে তুমি? এখানে কি চাই তোমার? দিদি, ডাইনি, পালা দিদি পালা। ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। তাহলে এখানে কেন তুমি? কি চাই তোমার এখানে? আমি এই গাছের ডালে বসে থেকে তোর পিঠার সুবাসে তোর পিঠা খেতে এলাম। কি আমাকে পিঠা দিবি না? আচ্ছা ঠিক আছে ডাইনি, আমি তোমাকে পিঠা দিচ্ছি। এমনিতেও আজকে কেউ আমার কাছ থেকে পিঠা কেনেনি। বাহ, এত সুস্বাদু পিঠা এর আগে আমি
ডাইনি পিঠা খেয়ে চলে যায় আর এদিকে টুকি ও রকি তারাও বাড়িতে চলে যায়। এভাবে রাত শেষ হয়ে সকাল হয়ে আসে। আর পরের দিন টুকি আবারও পিঠা বিক্রি করার জন্য আসে। এই টুকি, তুই এই বাজারে যে দোকান দিয়েছিস তা আমার ভাগ কোথায়? কিসে ভাগের কথা বলছেন আপনি? এই বাজারে যাদের দোকানপাট আছে তারা সবাই আমাকে চাঁদা দেয়। কিন্তু আমার দোকানে তো কোনো বিক্রি হচ্ছে না, আমি আপনাকে কিভাবে দিব চাঁদা? এইসব আমি কিচ্ছু জানি না, তুই আমাকে টাকা দে, তা না হলে তোর দোকান আমি নিয়ে নিব। না না, এমনটা করবেন না আপনি। কালু টুকির কোনো কথা না শুনে তার দোকান ভাঙতে থাকে আর সেখানে সেই ডাইনি চলে আসে আর বলে, এই শয়তান পাখি, তুই এই বাচ্চা মেয়েটার সাথে অন্যায় করছিস কেন? ডাইনি, তুমি এখানে কি করে এলে? তুই এই বনে পাখিদের শান্তিতে থাকতে দিস না, তোকে তোর ভুলের শাস্তি পেতেই হবে। ডাইনি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। এরপর ডাইনি তার কোনো কথা না শুনে কালুকে বন থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় আর টুকিকে বলে, টুকি, আমি তোর সব কষ্টের কথা জানি, তোর হাতের পিঠাও খুব ভালো, তাই আমি তোকে একটা গোলাপ ঘর দিলাম। তুই এখানে পিঠা বিক্রি করতে পারবি, এর ভেতরটা অনেক সুন্দর, সবাই এর সৌন্দর্যের কারণে আসবে তোর কাছে পিঠা খেতে। ধন্যবাদ ডাইনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর বনের সব পাখিরা টুকির এত সুন্দর গোলাপ ঘর দেখে দোকানের ভেতরে ঢুকে অবাক হয়ে যায় আর সবাই তার দোকানে আসতে থাকে আর টুকি তার পিঠা বিক্রির টাকা দিয়ে তার মাকে সুস্থ করে তোলে। দেখলে তো বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো তার।